আজকে আমরা তোদের ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারের স্থূল সংকেত আণবিক সংকেত এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে পর্যন্ত আমার ইউটিউবে আপলোড আছে ভিডিও, দেখে নিতে পারবি যে তুল্যাঙ্কপাঠটা করা আছে, প্রথম চ্যাপ্টারের তুল্যাঙ্কপাঠ অবধি ভিডিওটা করা আছে। আজকে আমরা আলোচনা করব স্থূল সংকেত আণবিক সংকেত জিনিসটা কি, এদের মধ্যে পার্থক্য কোথায় এবং স্থূল সংকেত আণবিক সংকেত সংক্রান্ত আমরা অঙ্ক করব কিছু। হ্যাঁ, যে অঙ্কগুলো আমাদের বোর্ডের এক্সামের জন্য ইয়ারের প্রশ্নে, যদি ইয়ারের প্রশ্নগুলো আমরা ঘাঁটি তাহলে কিন্তু স্থূল সংকেত আণবিক সংকেতের অঙ্ক আমরা ওখানে দেখতে পাবো। ঠিক আছে, তো স্থূল সংকেত আণবিক সংকেত ব্যাপারটা আমি একটা উদাহরণের সাহায্যে সংজ্ঞাটা বলছি, উদাহরণের সাহায্যে বলছি। মনে কর গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি আমরা জানি C6H12O6, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এইটা অরিজিনালি গ্লুকোজের কি সংকেত? এইটা হচ্ছে গ্লুকোজের অরিজিনালি আণবিক সংকেত, এইটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। ঠিক আছে, উদাহরণের সাহায্যে কেমিস্ট্রি খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এইটা দেখতেই পাবে, উদাহরণের সাহায্যে একদম সুন্দর বোঝা যাবে। গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। তাহলে স্থূল সংকেত ব্যাপারটা কি? গ্লুকোজের স্থূল সংকেতকে আমরা কিভাবে লিখতে পারি দেখ, এইটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। স্থূল সংকেত, আশা করি তফাৎটা বোঝা গেল যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত ব্যাপারটা কি। স্থূল সংকেত তাহলে কি, গ্লুকোজের দেখ অণুতে CH আর O পরমাণুগুলির লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতটা কি হচ্ছে। C গ্লুকোজের যদি আমরা এখানে দেখি C:H:O equal to 6:12:6 equal to 1:2:1, এইটার রেসপেক্টেই দেখে এই সংকেতটা আমরা করেছি। অর্থাৎ স্থূল সংকেত এমন একটা সংকেত হবে যেটাতে ওই যৌগের, যেমন এখানে গ্লুকোজের CH ও O পরমাণুর যে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত, এখানে গ্লুকোজে CHO পরমাণুর এটা হচ্ছে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত কত, 1:2:1। এটার বেসিসে যে সংকেতটা পাবো সেটা হচ্ছে স্থূল সংকেত, আর এইটা হয়ে যাচ্ছে আণবিক সংকেত। এইটাকে দেখ খেয়াল করে আমরা এইভাবেও লিখতে পারি হোল 6। তাহলে এই যে লঘিষ্ঠ পরমাণুগুলোর অনুপাত এটা হয়ে যাচ্ছে স্থূল সংকেত, আর এই লঘিষ্ঠ অনুপাতটাকে দেখ এখানে 6 দিয়ে গুণ করে দিলেই এইটা চলে আসছে। তো এখান থেকে আমরা একটা ফর্মুলায় যেতে পারি স্থূল সংকেত আর আণবিক সংকেতের, এইটা থেকে একটা ফর্মুলায় যেতে পারি যে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। অর্থাৎ এইখানে আমি কি লিখেছি, আণবিক সংকেতটা কি লিখেছি দেখ C6H12O6। তাহলে এখানে আমরা কি লিখছি দেখ 6 গুণিতক CH2O। CH2O এটা হচ্ছে স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত, ছোট সংকেত যেটা, সেটা হচ্ছে CH2O। এই যে CH2O এটা হচ্ছে স্থূল সংকেত, এটাকে কত দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করছি। এবার আণবিক সংকেতটা লেখার সময় যদি 6 দিয়ে এটাকে গুণ করি তাহলে আণবিক সংকেত কি দাঁড়িয়ে গেল, C6H12O6। ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্থূল সংকেত আণবিক সংকেতের তফাৎটা বুঝতে পারলি। এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6, এটা হচ্ছে নর্মাল 6:12:6 এই অনুপাতটা, 3টে পরমাণু। এবার আমরা যদি এই পরমাণুগুলো লঘিষ্ঠ আকার নিই তাহলে পরমাণুগুলোর অনুপাত কি হয়ে যাচ্ছে, 6:12:6 ইজ ইকুয়াল টু 1:2:1। এটা হয়ে গেল এই গ্লুকোজ যৌগে, এটা হয়ে গেল গ্লুকোজ যৌগে CH আর O পরমাণুর, এইটা হয়ে গেল কি অনুপাত, এটা হয়ে গেল লঘিষ্ঠ অনুপাত। এই লঘিষ্ঠ অনুপাতের রেসপেক্টে দেখ CH আর O এর অনুপাত কি হলো 1:2:1। তাহলে C কটা আছে, প্রথমটা C কটা আছে, একটা, H কটা আছে, দুটো, O কটা আছে, একটা। তাহলে তার রেসপেক্টে আমি স্থূল সংকেতটা করলাম, C কটা আছে, একটা, H কটা আছে, দুটো, O কটা আছে, একটা। এই লঘিষ্ঠ পরমাণুগুলোর যে অনুপাত এটার রেসপেক্টে আমরা স্থূল সংকেত বার করলাম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমাদের স্থূল সংকেত কি বা আণবিক সংকেত কি এই ধরনের প্রশ্ন আসতে পারে
বা পার্থক্যও আসতে পারে। পার্থক্য হলে একটুখানি সংজ্ঞাটা বলবি, হ্যাঁ, সংজ্ঞাটা বলে এই গ্লুকোজের সাহায্যে বা যে কোনো একটা যৌগের সাহায্যে একটা উদাহরণ দিয়ে আমরা পার্থক্যটা করে দেবো। এইবার আমরা চলে যাব যে এই স্থূল সংকেত আণবিক সংকেত সংক্রান্ত আমরা কিসে চলে যাব, নিউমেরিক্যাল প্রবলেমে চলে যাব। আচ্ছা, স্থূল সংকেত আণবিক সংকেত সংক্রান্ত আমি একটা প্রবলেম আলোচনা করে দিচ্ছি। এই জাতীয় প্রবলেম আমরা কিন্তু বাড়িতে অনেক কটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো স্থূল সংকেত আণবিক সংকেত সংক্রান্ত বোর্ডে একটা প্রবলেম এসছে, দেখতে পাচ্ছি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটে পরমাণু বা মৌলের সমন্বয়ে একটা যৌগ গঠিত হয়েছে। কি কি? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। যৌগটাতে কার্বনের কি বলেছে, পার্সেন্টেজ বলে দিয়েছে 40% কার্বন আছে, হাইড্রোজেন আছে 6.67%, কার্বন আছে 40%। যৌগটার বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। আমরা মাধ্যমিকে একটা ফর্মুলা পড়েছিলাম, বা এখানেও শুরুতে, এই চ্যাপ্টারেরও শুরুতে আছে, m = 2d, ঠিক আছে। বাষ্প ঘনত্বকে আমরা d দিয়ে রিপ্রেজেন্ট করি, ভেপার ডেনসিটিকে d দিয়ে রিপ্রেজেন্ট করি, আর mটা হচ্ছে আণবিক ভর বা আণবিক ওজন, ঠিক আছে। তো এখানে এই অঙ্কগুলো করার নিয়মটা আমি তোদের বলছি, ঠিক এইভাবেই আমরা করব। বইতে ছক করে করেছে বা বড় বড় লেখালেখি করে করেছে, অত লেখালেখির দরকার নেই। আমরা প্রথমেই যেটা করব, যে প্রত্যেকটা যে পরমাণু দেয়া আছে তাদের পার্সেন্টেজগুলোকে আমরা এবার লিখে নেব। মানে যৌগটিতে হ্যাঁ, যৌগটিতে সি এর পরিমাণ কত? যৌগটাতে সি এর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দেয়াই আছে 40%। সি এর পরিমাণ হচ্ছে 40%। যৌগটিতে এইচ এর পরিমাণ কত দেয়া আছে? 6.67%। তাহলে খেয়াল করে দেখ, কার্বন দেয়া আছে, হাইড্রোজেন দেয়া আছে, অক্সিজেন কিন্তু দেয়া নেই। অক্সিজেনের পরিমাণটা যৌগে দেয়া নেই। তাহলে আমরা এখানে কি করব, যৌগটিতে অক্সিজেনের পরিমাণ 100 মাইনাস 40 প্লাস 6.67 ইজ ইকুয়াল টু, আমরা যদি যোগ বিয়োগ করে দেখি তাহলে কত আসছে? 53.33%। 53.33%, ঠিক আছে। তাহলে কার্বনের পার্সেন্টেজ, হাইড্রোজেনের পার্সেন্টেজ এবং অক্সিজেনের পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম। 40, 6.67 আর একটা হচ্ছে 53.33, ঠিক আছে। মুছে দিলাম এবার আমি। এইবার আমরা বার করব যৌগটিতে, অতএব যৌগটিতে পরমাণুর অনুপাত বার করব। C/H/O, এই পরমাণু রেশিও, এইটা বার করাটাই একটু গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটুখানি কেয়ারফুলি শুনে নেব। যৌগটিতে C/H/O এটা যখন বার করব, তখন সি এর পরিমাণ কত? এটা হচ্ছে কার্বন, কার্বনের পরিমাণ কত? 40। তাহলে কার্বনের পরমাণু কতগুলো আছে? 12 দিয়ে ভাগ করব। একটা যৌগে যদি কার্বন থাকে 40 ভাগ, তাহলে পরমাণু কতগুলো থাকবে? 40কে একটা পরমাণুর ভর কত? 12 কার্বন পরমাণুর, তাহলে 12 দিয়ে ভাগ করব। হাইড্রোজেনটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 6.67 ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করব? 1 দিয়ে ভাগ করব। আর অক্সিজেনের ক্ষেত্রে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। 53.33 ডিভাইডেড বাই 16। তো এই ভাগগুলো আমরা যদি করি তাহলে দেখা যাবে এটা আসবে 3.33, 6.67, এটাও আসবে 3.33। কার্বনটা হলো 3.33, হাইড্রোজেনটা 6.67 আর অক্সিজেনটা হলো 3.33। এইটাকে আমরা যদি একটা পূর্ণ সংখ্যার অনুপাত করি, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিবি। যখন আমরা কোনো ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করব, তখন এই তিনটের মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে দিয়ে সব কটাকে ভাগ করে দেবো। আবার বলছি, 3.33, 6.67 আর 3.33 আছে। যখন আমরা এরকম দশমিকের অনুপাত থাকবে, তখন আমরা কি করব, যে সেই দশমিকের
অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য এই দশমিকগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে দিয়ে সবকটাকে ভাগ করে দেবো। তাহলে এখানে আমরা ভাগ করব সবকটাকে কত দিয়ে, এই ভাগটা দেখানোর দরকার নেই, তোদের বোঝার জন্য আমি দেখাচ্ছি। সবকটাকে কত দিয়ে ভাগ করব, 3.33 দিয়ে ভাগ করব। তাহলে এটা হলো 1:2:1। তাহলে কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন কত এলো, 1:2:1। অতএব যৌগটির স্থূল সংকেত কত হবে, সি কটা আছে একটা, এইচ কটা আছে দুটো, অক্সিজেন কটা আছে একটা, তাই না? এখানে এটা তো লঘিষ্ঠ পরমাণুর অনুপাত, তাহলে লঘিষ্ঠ পরমাণুর অনুপাত কত হলো, সি আছে একটা, এইচ আছে দুটো, ও আছে একটা। তাহলে সি একটা, এইচ দুটো, ও একটা। ঠিক আছে, তাহলে আমরা কি বার করতে পারলাম, আমরা স্থূল সংকেতটা বার করতে পেরে গেছি। ঠিক আছে, এবার আমাদের চলে যেতে হবে আণবিক সংকেত বার করার দিকে আমরা চলে যাব। তাহলে স্থূল সংকেত যদি CH2O হয়, স্থূল সংকেত যদি CH2O হয়, তাহলে আণবিক সংকেত কি হবে, অতএব যৌগটির আণবিক সংকেত ইকুয়াল টু আমরা করতে পারি CH2ON। খেয়াল করে দেখ, একটু আগে উদাহরণটা দিয়েছিলাম গ্লুকোজের ক্ষেত্রে, তখন কি হচ্ছিল, CH2O এখানে কত আসছিল, 6। তাহলে আমরা তো এখানে গ্লুকোজ কিনা জানি না, আমরা এই সংখ্যাটাকে n ধরে নিলাম। এবার এই n এর মানটা বার করবো, তাহলে আমাদের আণবিক সংকেত বেরিয়ে যাবে। তাহলে স্থূল সংকেত থেকে আমরা যখন আণবিক সংকেতের দিকে যাব, আমরা কি করব, আমরা ধরে নেব অতএব যৌগটির আণবিক সংকেত ইকুয়াল টু CH2ON সাফিক্সে হোল সাফিক্সে n। ঠিক আছে, এইবার আমাদের এখানে কিসের মান দেয়া আছে, আমাদের এই অঙ্কটাতে দেখ বাষ্প ঘনত্বের মান দেয়া আছে। ঠিক আছে, বাষ্প ঘনত্বের মান আমাদের দেয়া আছে। তাহলে যৌগটির আণবিক ভর যদি বার করি, বাষ্প ঘনত্বের মান দেয়া আছে, আমরা করছি কি দেখ, যৌগটির আণবিক ভর ইকুয়াল টু, যৌগটির আণবিক ভর যদি আমরা বার করি, তাহলে আণবিক ভর ইকুয়াল টু আমরা কি করতে পারি, বাষ্প ঘনত্ব দিয়ে পরে আসবো, আমি আগে এইটা দিয়ে আসছি। কার্বন কটা আছে, একটা কার্বনের ভর কত, 12। হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে দুটো হাইড্রোজেনের ভর 2 × 1 প্লাস অক্সিজেন কত আছে, 16। তাহলে এইটা হোল সাফিক্সে কত আছে, n। তাহলে n খানা কার্বন পরমাণু আছে, H2 আছে, তার মানে এগুলোকে সবগুলোকে আমি কি করব, n দিয়ে সামনে মুভ করে দেবো। দেখবি স্থূল সংকেত আর আণবিক সংকেতের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটায় মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে Cn হচ্ছে, H2n হচ্ছে, আর ON হচ্ছে। তাই আমি এই স্থূল সংকেতটাকে আমি এটাকে, যেহেতু এই n পরমাণুটা রিপিট আছে বারবার, তাহলে আমি এই সামনে কি করলাম, n দিয়ে গুণ করে দিলাম। আবার বলছি, C এর ভর হচ্ছে 12, H2 এর ভর হচ্ছে 2 × 1, অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে ওটাকে সামনে n দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের মানটা কত বেরোলো, আমাদের মানটা বেরোলো 30n। আমাদের মানটা বেরোলো 30n, আণবিক ভর বেরোলো 30n। এবার অঙ্কটা থেকে দেখ, আমরা দেখতে পাচ্ছি যৌগটার আণবিক ভর কত হবে। অঙ্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি যৌগটির আণবিক ভর ইকুয়াল টু m ইকুয়াল টু কত, 2d। তাহলে আণবিক ভর m ইকুয়াল টু 2 × কত হয়ে যাচ্ছে, 2 × বাষ্প ঘনত্ব, 2 × বাষ্প ঘনত্ব মানে 45। তাহলে কত বেরোলো, 90। তাহলে আমরা একটা যৌগের আণবিক ভর, ওই যৌগটার আণবিক ভর পেলাম একবার 30n, আরেকবার ওই যৌগটার আণবিক ভর পেলাম কত, 90। তাহলে প্রশ্নানুসারে কি হয়ে গেল, প্রশ্নানুসারে 30n ইকুয়াল টু কত হয়ে গেল, মুছে দিলাম আমরা এটা। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে আমাদের কত হয়ে গেল, 30n ইকুয়াল টু 90 হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা খুবই সহজে n এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, 30n ইকুয়াল টু 90, n ইকুয়াল টু কত হচ্ছে, 3। তাহলে যৌগটার স্থূল সংকেত কত ছিল, যৌগটার স্থূল সংকেত কত ছিল, CH2O। যৌগটার শর্টে লিখলাম, হ্যাঁ, আণবিক সংকেত কত ছিল, CH2O
কত ছিল n, n এর মান কত বেরিয়েছে, তোরা একবারেও লিখে দিতে পারিস CH2O, n এর মান কত বেরিয়েছে 3, তাহলে যৌগটার আণবিক সংকেত কত হলো C3H6O3, যৌগটার আণবিক সংকেত কত হলো C3H6O3, তাহলে স্থূল সংকেত হলো যেটা লঘিষ্ঠ পরমাণুগুলোর অনুপাত ছিল সেইটা CH2O, আর আণবিক সংকেত হলো CH2O হোল তলায় সাফিক্সে n, n এর মান কত বেরোলো 3 বেরোলো, তাহলে 3 বসালাম, তাহলে 3 দিয়ে গুণ করে তুলে দেবো এবার C3H6O3। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আমাদের প্রথম চ্যাপ্টারের স্থূল সংকেত ও আণবিক সংকেতের উপর থিওরি এবং এই সংক্রান্ত অঙ্ক। ঠিক আছে, তো এইগুলো আজকের মতো এই টপিকটা শেষ হলো এখানে।